আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমি জয়েন্ট কত প্রকার ও কি, কি আমাদের দেহের কোথায় কোন ধরনের জয়েন্ট থাকে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং তার আগের ক্লাসে আমি বোন বা হাড় বা অস্থি সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাদের দেহে কয় ধরনের হাড় বা হাড্ডি থাকে এবং কোনটি দেখতে কিরকম দেখা যায় সেই সম্পর্কেও আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি হাড়ের একটি রোগ সম্পর্কে আলোচনা করব, যার নাম হলো অস্টিওপোরোসিস। যেই রোগে হাড়ের ভিতরে ছোট ছোট ছিদ্র তৈরি হয়। এই অস্টিওপোরোসিস রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। আশা করি এই সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ক্লাসটি দেখলে এই অস্টিওপোরোসিস সম্পর্কে বিস্তারিত একটি ধারণা হবে। তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই এবং দেখার চেষ্টা করি যে এই অস্টিওপোরোসিস কি? অস্টিওপোরোসিস কত প্রকার ও কি, কি? অস্টিওপোরোসিস কেন হয়? হলে কি, কি লক্ষণ প্রকাশ পায়? এবং এর ট্রিটমেন্ট বা চিকিৎসা কি? তাহলে প্রথমেই আলোচনা করব অস্টিওপোরোসিস কি? এখানে অস্টিও কথার অর্থ হচ্ছে অস্টিও কথার অর্থ হচ্ছে হাড় বা হাড্ডি বা অস্থি, ইংরেজিতে যাকে বলে বোন। এবং পোর কথার অর্থ হচ্ছে ছিদ্রযুক্ত বা ছিদ্র। পোর কথার অর্থ হচ্ছে ছিদ্রযুক্ত বা ছিদ্র। তাহলে অস্টিওপোরোসিস কথার অর্থ হচ্ছে ছিদ্রযুক্ত হাড়। ছিদ্রযুক্ত হাড়। তাহলে অস্টিও কথার অর্থ হচ্ছে হাড় বা হাড্ডি বা অস্থি, ইংরেজিতে যাকে বলে বোন। এবং পোর কথার অর্থ হচ্ছে ছিদ্রযুক্ত বা ছিদ্র। পোর থেকেই হচ্ছে পোরোসিস, অর্থাৎ অসংখ্য ছিদ্র, দুইয়ের অধিক ছিদ্র। তাহলে অস্টিওপোরোসিস কথার অর্থ হচ্ছে ছিদ্রযুক্ত হাড়। তাহলে এইটা যদি আমরা একটা হাড় বা হাড্ডি বা অস্থি ধরি, যে এইটা হচ্ছে একটি হাড় বা হাড্ডি বা অস্থি। এই হাড় বা হাড্ডির ভিতরে যদি অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এই যে কন্ডিশন, এই কন্ডিশন বা এই অবস্থাকেই মূলত বলা হয় অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস বা ছিদ্রযুক্ত হাড়। তাহলে অস্টিওপোরোসিস কত প্রকার? ক্লাসিফিকেশন অফ অস্টিওপোরোসিস। এবার আমরা জানবো অস্টিওপোরোসিস কত প্রকার। ক্লাসিফিকেশন অফ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের শ্রেণীবিন্যাস বা অস্টিওপোরোসিস কত প্রকার। এই অস্টিওপোরোসিস প্রধানত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে প্রাইমারি অস্টিওপোরোসিস। প্রাইমারি অস্টিওপোরোসিস এবং দুই নাম্বার হচ্ছে সেকেন্ডারি অস্টিওপোরোসিস। সেকেন্ডারি অস্টিওপোরোসিস। তাহলে ক্লাসিফিকেশন অফ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস প্রধানত দুই ধরনের। এক নাম্বার হচ্ছে প্রাইমারি অস্টিওপোরোসিস, দুই নাম্বার হচ্ছে সেকেন্ডারি অস্টিওপোরোসিস। তাহলে এই প্রাইমারি অস্টিওপোরোসিস কাকে বলে? এই ধরনের অস্টিওপোরোসিস মূলত বয়স বৃদ্ধির কারণে হয়ে থাকে বা বার্ধক্যজনিত কারণে হয়ে থাকে এবং এই ধরনের অস্টিওপোরোসিস নারীদের ক্ষেত্রে মেনোপজের পরে হয়ে থাকে, অর্থাৎ মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হওয়ার পরে এই ধরনের অস্টিওপোরোসিস হয়ে থাকে।
অর্থাৎ 50 থেকে 70 বয়সের মধ্যে এই ধরনের অস্টিওপোরোসিস হয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে মূলত প্রাইমারি অস্টিওপোরোসিস। এখন এই প্রাইমারি অস্টিওপোরোসিসকে আবার আরো ২ টি ভাগে ভাগ করা যায়। এই প্রাইমারি অস্টিওপোরোসিসকে আবার আরো ২ টি ভাগে ভাগ করা যায়। ১ নাম্বার হচ্ছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। পোস্ট মেনোপজাল। এবং ২ নাম্বার হচ্ছে সেনাইল অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস। তাহলে এই প্রাইমারি অস্টিওপোরোসিসকে আবার ২ টি ভাগে ভাগ করা হয়। ১ নাম্বার হচ্ছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, ২ নাম্বার হচ্ছে সেনাইল অস্টিওপোরোসিস। তাহলে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস কাকে বলে? পোস্ট, এখানে পোস্ট কথার অর্থ হচ্ছে পরে। পোস্ট কথার অর্থ হচ্ছে পরে, ফ্রি কথার অর্থ হচ্ছে পূর্বে, প্রি। প্রি কথার অর্থ হচ্ছে পূর্বে এবং পোস্ট কথার অর্থ হচ্ছে পরে, পূর্বে বা আগে। আর এই যে মেনো, পোস, এই মেনো কথার অর্থ হচ্ছে মাসিক এবং পস, এই পস কথার অর্থ হচ্ছে বন্ধ হওয়া। বন্ধ হওয়া। তাহলে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস বলতে বোঝায় যে সকল নারীদের মেনস্ট্রুয়েশন সাইকেল বা মাসিক চক্র বন্ধ হয়ে গেছে। এই মাসিক চক্র বন্ধ হওয়ার পরে যেই ধরনের অস্টিওপোরোসিস গুলো হয়, এই ধরনের অস্টিওপোরোসিস গুলোকে মূলত পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস বলে। অর্থাৎ পোস্ট কথার অর্থ হচ্ছে পরে, মেনো কথার অর্থ হচ্ছে মাসিক এবং পোস্ট কথার অর্থ হচ্ছে বন্ধ হওয়া। অর্থাৎ মাসিক চক্র বন্ধ হওয়ার পরে যেই ধরনের অস্টিওপোরোসিস হয়, এই ধরনের অস্টিওপোরোসিসকে মূলত পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস বলে। এই ধরনের অস্টিওপোরোসিস গুলো শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। আমাদের বাঙালি নারীদের ক্ষেত্রে এদের মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র ৪০ থেকে ৪৫ বয়সের মধ্যেই বন্ধ হয়ে যায়। মানে পজ হয়ে যায়, মেনোপজ হয়ে যায়। এই যে ৪০ থেকে ৪৫ বয়সের মধ্যে মাসিক চক্র বন্ধ হয়ে গেল। এই মাসিক চক্র বন্ধ হয়ে যাওয়ার পরে একটি হরমোন তাদের দেহে সিক্রেশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। যেই হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন টোটালি বন্ধ হয়ে যায় আফটার মেনোপজ, অর্থাৎ মাসিক চক্র বন্ধ হওয়ার পরে, মেনোপজ হয়ে যাওয়ার পরে ৪০ থেকে ৪৫ বয়সের পরে থেকে এই ইস্ট্রোজেন হরমোন নামক হরমোন সিক্রেশন টোটালি বন্ধ হয়ে যায়। এই ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে বোন ডেনসিটি অর্থাৎ হাড়ের ঘনত্ব দিন দিন কমতে থাকে এবং হাড়গুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং হাড়গুলো তাদের কার্যক্ষমতা আস্তে আস্তে ধীরে ধীরে লোপ পেয়ে যায় এবং হাড়গুলো ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যায় এবং একসময় এখানে অস্টিওপোরোসিস হয়, অর্থাৎ হাড়ের ভিতরে অসংখ্য অসংখ্য ছোট 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 ছিদ্র দেখা যায়। তাহলে এই যে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, এই পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস শুধুমাত্র নারীদের ক্ষেত্রে পরিলক্ষিত হয় এবং এই ধরনের অস্টিওপোরোসিস গুলো ৫০ থেকে ৭০ বয়সের মধ্যেই পরিলক্ষিত হয়। যেই সকল নারীদের মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ মাসিক চক্র মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ধরনের অস্টিওপোরোসিস গুলো পরিলক্ষিত হয় বা দেখা যায়। এই ধরনের অস্টিওপোরোসিসের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন বন্ধ হয়ে যায়, যার কারণে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় এবং একসময় অসংখ্য হাড়ের ভিতরে ছিদ্র তৈরি হয়। তাহলে এই ধরনের
অস্টিওপোরোসিসকে বলা হয় পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। এই ধরনের অস্টিওপোরোসিস গুলো শুধু নারীদের ক্ষেত্রেই দেখা যায়। তারপর হচ্ছে যে সেনাইল অস্টিওপোরোসিস। তাহলে সেনাইল অস্টিওপোরোসিস কাকে বলে? এই সেনাইল অস্টিওপোরোসিস, এই ধরনের অস্টিওপোরোসিস পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। এবং এই সেনাইল অস্টিওপোরোসিস বা এই ধরনের অস্টিওপোরোসিস গুলো বয়সজনিত কারণে হয়ে থাকে। অর্থাৎ বার্ধক্যজনিত কারণে হয়ে থাকে। বয়স বৃদ্ধির কারণে হয়ে থাকে। আমাদের এই বয়স বাড়ার সাথে, সাথে আমাদের দেহের যে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, আমাদের দেহের হাড়, হাড্ডি, আমাদের দেহের যত অঙ্গ-প্রত্যঙ্গ, সব অঙ্গ-প্রত্যঙ্গেরই আস্তে, আস্তে কি হয়? ঘাটতি দেখা যায়। অর্থাৎ আমরা যখন বুড়া হয়ে যাই, বৃদ্ধ হয়ে যাই, আমাদের দেহের সব অঙ্গ-প্রত্যঙ্গগুলো আস্তে, আস্তে বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়। এই কারণে তখন আমাদের হাড় বা হাড্ডিও আস্তে, আস্তে বুড়া হয়ে যায়। এই যে হাড় বা হাড্ডির ভিতরে কি থাকে? হাড় বা হাড্ডির ভিতরের উপাদান, মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। হাড়ের মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এবং সাথে থাকে সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। এই যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এই যে খনিজ পদার্থগুলো, এই এই ক্যালসিয়াম, ভিটামিন ডি, তারপরে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, এই বিষয়গুলো বা এই বস্তুগুলো দিন, দিন আস্তে, আস্তে এদের পরিমাণ কমতে থাকে হাড়ের ভিতরে। অর্থাৎ বোন ডেনসিটি কমতে থাকে। হাড়ের যে ঘনত্ব, সেই ঘনত্বগুলো দিন, দিন কমতে থাকে। অর্থাৎ আমাদের বয়স বাড়ার সাথে, সাথে, বয়ঃসন্ধি হওয়ার সাথে, সাথে আমরা যখন ব ৫০ বছর বা ৭০ বয়সে পদার্পণ করি, তখন আমাদের এই বয়স বাড়ার সাথে, সাথে আমাদের শরীরের দেহের যত অর্গান আছে, সব অর্গানগুলোই আস্তে, আস্তে বয়সপ্রাপ্ত হয়। সেইরকমভাবে আমাদের দেহের হাড় বা হাড্ডিগুলোও আস্তে, আস্তে কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং এগুলো ধীরে, ধীরে আস্তে, আস্তে নড়বড়ে হয়ে যায়, নরম হয়ে যায়। এই হাড্ডিগুলো তখন পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারে না। তখন হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, হাড়ের ভিতরে অসংখ্য, অসংখ্য ছিদ্র হয়ে যায়। বিশেষ করে এই ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাসের যদি অভাব থাকে, অর্থাৎ এই ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাস নরমাল লেভেলের চাইতে যদি অতিরিক্ত কমে যায়, নরমাল ভ্যালুর চাইতে যদি পরিমাণে অনেক কমে যায়, তাহলে এই হাড়গুলো আরো নরম হয়ে যায় এবং এগুলো ভঙ্গুর হয়ে যায়। অল্প আঘাতের কারণেই হাড় মচকাতে পারে, ভাঙতে পারে, ফ্র্যাকচার হতে পারে। তাহলে এই যে সেনাইল অস্টিওপোরোসিস, এই সেনাইল অস্টিওপোরোসিস মূলত বার্ধক্যজনিত কারণে হয়ে থাকে বা বয়স বাড়ার কারণে হয়ে থাকে। এই ধরনের অস্টিওপোরোসিস পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ নারীদের যে বয়স বাড়ে, যারা বয়ঃসন্ধিকাল হয়, তখন তাদেরও এই ধরনের সেনাইল অস্টিওপোরোসিস হতে পারে এবং পুরুষের ক্ষেত্রেই হতে পারে। এই ধরনের অস্টিওপোরোসিস মূলত বয়ঃসন্ধি কারণে হয়ে থাকে। অর্থাৎ বয়স বৃদ্ধির কারণে হয়ে থাকে। অর্থাৎ আমরা যখন ৫০ থেকে ৭০ বয়সে পদার্পণ করি, তখন এই ধরনের অস্টিওপোরোসিস গুলো হতে পারে। তাহলে এইটা হচ্ছে সেনাইল অস্টিওপোরোসিস। তাহলে সেনাইল অস্টিওপোরোসিস কি কারণে হয়? মূল কারণ হচ্ছে আমাদের বার্ধক্যজনিত কারণ। আমরা যে বয়স বেড়ে গেছে, বয়স বৃদ্ধি হয়ে গেছে, এই কারণে আমাদের দেহের বোন বা হাড়গুলো আস্তে, আস্তে বয়ঃসন্ধিকালে পৌঁছে যায়। এই হাড় বা হাড্ডিগুলো বার্ধক্যে পৌঁছে যায়। এইটাই হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার নিয়ম যে আমরা যখন বা বার্ধক্যে প্রবেশ করি, তখন আমাদের হাড়গুলোও আস্তে, আস্তে ধীরে, ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। আমাদের দেহের সবকিছুই, সব অর্গানই আস্তে, আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। আমরা শৈশবে একরকম থাকি, কৈশোরে একরকম থাকি, আবার যৌবনে একরকম থাকি, বার্ধক্যে গিয়ে একরকম হই। এই বার্ধক্যজনিত কারণেই আমাদের দেহের পরিবর্তন হয় এবং আমরা যখন বার্ধক্যে পৌঁছি, আমাদের শরীরও বার্ধক্যে পৌঁছে যায়। তাহলে এইটা হচ্ছে মূলত সেনাইল অস্টিওপোরোসিস।
তারপর যে অস্টিওপোরোসিসটা সেটা হচ্ছে সেকেন্ডারি অস্টিওপোরোসিস। তাহলে সেকেন্ডারি অস্টিওপোরোসিস কাকে বলে? এই সেকেন্ডারি অস্টিওপোরোসিস কোনো বার্ধক্যজনিত কারণেও হয় না এবং মাসিক চক্র বন্ধ হওয়ার কারণেও হয় না, অর্থাৎ মেনোপজাল সিনড্রোমের কারণেও হয় না এবং আমাদের বয়স বৃদ্ধির কারণেও হয় না। এই ধরনের অস্টিওপোরোসিস গুলো অর্থাৎ সেকেন্ডারি অস্টিওপোরোসিস কিছু নির্দিষ্ট রোগের কারণে হয়ে থাকে এবং নির্দিষ্ট কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে। এই সেকেন্ডারি অস্টিওপোরোসিস কিছু নির্দিষ্ট রোগের কারণে হয়ে থাকে। কি, কি রোগের কারণে হয়ে থাকে? এই সেকেন্ডারি অস্টিওপোরোসিস মূলত আমাদের হাইপারথাইরয়েড, হাইপারথাইরয়েড এবং কুশিং সিনড্রোম নামে একটি রোগ আছে। কুশিং সিনড্রোম। এই যে হাইপারথাইরয়েড অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড হাইপার হয়ে যায়। সেখান থেকে T3, T4 হরমোন সিক্রেশন বেড়ে যায়। এইটা হচ্ছে হাইপারথাইরয়েড। হাইপারথাইরয়েড নিয়ে আমার অলরেডি ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন যে হাইপারথাইরয়েড কি, হাইপারথাইরয়েড কি কারণে হতে পারে, হাইপারথাইরয়েড হলে কি, কি লক্ষণ প্রকাশ পায়, হাইপারথাইরয়েডের কারণ কি, হাইপারথাইরয়েডের ট্রিটমেন্ট কি। এই যে হাইপারথাইরয়েড, এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড গলার মধ্যে একটি প্রজাপতির মতো গ্ল্যান্ড থাকে, এটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এইখান থেকে মূলত কয়েকটা হরমোন নিঃসরণ হয় T3, T4 এবং অর্থাৎ থাইরক্সিন এবং থাইরোট্রপিন নামক হরমোন নিঃসরণ হয়। এই থাইরয়েড গ্ল্যান্ড যদি হাইপার হয়ে যায়, এদের কাজ যদি বেশি হয়ে যায় তাহলে তাকে বলে হাইপারথাইরয়েড। এই হাইপারথাইরয়েডের কারণে মূলত সেকেন্ডারি অস্টিওপোরোসিস হয় এবং কুশিং সিনড্রোম নামে একটি রোগ আছে। যেই রোগ মূলত স্টেরয়েড জাতীয় ওষুধের কারণে হয়, অর্থাৎ রক্তের মধ্যে এই স্টেরয়েড জাতীয় ওষুধের কারণে স্টেরয়েডের মাত্রা রক্তের মধ্যে বেশি থাকে, যেই কারণে এই ধরনের রোগ হয়, যার নাম হচ্ছে কুশিং সিনড্রোম। এই কুশিং সিনড্রোম রোগের কারণে এবং হাইপারথাইরয়েড রোগের কারণে মূলত সেকেন্ডারি অস্টিওপোরোসিস হয়ে থাকে এবং কিছু মেডিসিনের কারণে হয়ে থাকে। কিছু মেডিসিনের মধ্যে হচ্ছে এই কর্টিকো স্টেরয়েড মেডিসিন, কর্টিকো স্টেরয়েড। এই কর্টিকোস্টেরয়েড জাতীয় মেডিসিন বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই সেকেন্ডারি অস্টিওপোরোসিস হয়। এই যে কর্টিকোস্টেরয়েড যেমন ডেক্সামেথাসোন, ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসন, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেফলাজাকট, এই যে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেফলাজাকট, এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলো যদি কেউ লম্বা সময় ধরে সেবন করে, এই স্টেরয়েড জাতীয় ওষুধ লম্বা সময় ধরে সেবন করার কারণে এই ধরনের অস্টিওপোরোসিস হয়ে থাকে। এই যে স্টেরয়েড জাতীয় ওষুধ, এই স্টেরয়েড জাতীয় ওষুধ লম্বা সময় ধরে খাওয়ার কারণে এই যে বোন বা হাড়ের ভিতরে ইনফেকশন অথবা ইনফ্লামেশন তৈরি হয়। ইনফেকশন অথবা ইনফ্লামেশন তৈরি হয়, অর্থাৎ সংক্রমণ অথবা প্রদাহ তৈরি হয়। এই ইনফেকশন অথবা ইনফ্লামেশনের কারণে এই যে বোন বা হাড়ের ভিতরে আস্তে আস্তে কি হয়, পোর তৈরি হয়, অর্থাৎ আস্তে আস্তে ছিদ্র তৈরি হয়। ইনফেকশন অথবা ইনফ্লামেশনের কারণে ধীরে 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 অর্থাৎ লম্বা টাইম ধরে যদি স্টেরয়েড জাতীয় ওষুধ খায়
তাহলে বন বা হাড়ের ভিতরে ধীরে ধীরে ইনফেকশন এবং ইনফ্লামেশন হয়, যার কারণে এই বন বা হাড়ের ভিতরে আস্তে আস্তে পোর বা ছিদ্র তৈরি হয়, আস্তে আস্তে অসংখ্য ছোট 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 ছিদ্র তৈরি হয়, যার কারণে বন বা হাড়ের ডেনসিটি কমে যায়। অর্থাৎ বনের ভিতরে, হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম থাকে, হাড়ের ভিতরে যে ভিটামিন ডি থাকে, ফসফরাস থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, এগুলোর লেভেল আস্তে 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 কমতে থাকে। ফলে বনগুলো আস্তে আস্তে কি হয়, কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আর কার্যক্ষমতা যখন কমতে থাকে, বনগুলো আস্তে আস্তে নরম হয়ে যায় এবং এই বন বা হাড়গুলো অল্প কোনো আঘাতেই ফ্র্যাকচার হয়ে যায় বা মচকে যায় বা ভেঙে যায়। তাহলে সেকেন্ডারি অস্টিওপোরোসিস হচ্ছে কি ধরনের অস্টিওপোরোসিস? এই ধরনের অস্টিওপোরোসিস বার্ধক্যজনিত কারণেও হয় না এবং মাসিক চক্রে বন্ধর কারণেও হয় না। এই ধরনের অস্টিওপোরোসিস মূলত কিছু রোগের কারণে হয়, যেটা হচ্ছে হাইপারথাইরয়েড এবং কুশিং সিনড্রোম এবং কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়, যেমন স্টেরয়েড জাতীয় ঔষধ, যেমন ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেফ্লাজোকাট, এই ধরনের ওষুধ যদি দীর্ঘদিন সময় ধরে কেউ সেবন করে, যার কারণে ইনফেকশন অথবা ইনফ্লামেশনের কারণে এই ধরনের অস্টিওপোরোসিস হয়। এই ধরনের অস্টিওপোরোসিস গুলো যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। এগুলো ২০ বছরের মানুষের হতে পারে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে হতে পারে এবং যে কোনো বয়সেই এই ধরনের অস্টিওপোরোসিস হতে পারে। তাহলে অস্টিওপোরোসিস হচ্ছে টোটাল এই কয়েকটা ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস। প্রাইমারি, সেকেন্ডারি এবং প্রাইমারিকে আবার ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, একটা হচ্ছে সেনাইল অস্টিওপোরোসিস। তাহলে এই হলো মূলত অস্টিওপোরোসিসের প্রকারভেদ। তাহলে এইবার আমরা দেখব যে অস্টিওপোরোসিসের কারণ কি? অস্টিওপোরোসিস মূলত কি কি কারণে হয়ে থাকে? কারণ তো অলরেডি আমি বলেই দিলাম যে কিছু বার্ধক্যজনিত কারণে হয় এবং মেনোপজাল কারণে হয় এবং ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এদের লেভেল যদি নরমাল ভ্যালুর চাইতে কমে যায়, তাহলে অস্টিওপোরোসিস হতে পারে। কিছু রোগের ক্ষেত্রে হতে পারে, যেমন হাইপারথাইরয়েড, কুশিং সিনড্রোম এবং কিছু ঔষধের কারণে হতে পারে। এই সমস্ত কারণেই মূলত এই অস্টিওপোরোসিস হতে পারে। তাহলে কজেস অফ অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিসের কারণ কি? লিখে দিচ্ছি, তারপরেও বলে দিলাম, আবার লিখে দিচ্ছি। তাহলে কজেস অফ অস্টিওপোরোসিস। তাহলে অস্টিওপোরোসিসের প্রথম কারণ হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফরাস এদের লেভেল যদি নরমাল ভ্যালুর চাইতে কমে যায়, নরমাল ভ্যালুর চাইতে যদি কমে যায়, ডিক্রিজ হয়ে যায়, তাহলে অস্টিওপোরোসিস হতে পারে। দ্বিতীয়ত কারণ কি? দ্বিতীয়ত কারণ হচ্ছে বয়সজনিত কারণ বা বার্ধক্যজনিত কারণ। বয়সজনিত কারণ, বয়সজনিত কারণে অস্টিওপোরোসিস হতে পারে। কি কারণে? অর্থাৎ আমাদের বয়স যখন বৃদ্ধি পায়, আমরা যখন ৫০ বা ৭০ বয়সে পদার্পণ করি, আমরা যখন বার্ধক্যতে যখন প্রবেশ করি, তখন আমাদের হাড়গুলোও বার্ধক্যে প্রবেশ করে, হাড়গুলোর কার্যক্ষমতা কমে যায় এবং হাড়ের ভিতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র তৈরি হয়। এই কারণে মূলত অস্টিওপোরোসিস হয়ে থাকে। তাহলে বয়সজনিত কারণ এবং বার্ধক্যজনিত কারণেও অস্টিওপোরোসিস হতে পারে। ৩ নাম্বার কারণ হচ্ছে মেনোপজাল কারণ। মেনোপজ, অর্থাৎ মাসিক চক্র বন্ধ হওয়ার কারণে। এটা শুধু নারীদের ক্ষেত্রে। অর্থাৎ যে সকল নারীর মাসিক চক্র বন্ধ হয়ে যায়, এই মাসিক চক্র বন্ধ হওয়ার কারণে কি হয়? হরমোনাল ইমব্যালেন্স হয়। তারপর ৪ নাম্বার হচ্ছে হরমোনাল কারণ। হরমোনাল কারণ কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন কি হয়? বন্ধ হয়ে যায়, সিক্রেশন, পজ হয়ে যায়।
এই ইস্ট্রোজেন হরমোন যখন সিক্রেশন বন্ধ হয়ে যায় তখন মূলত এই হাড় বা হাড্ডিগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং হাড়গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। এই ইস্ট্রোজেন হরমোন হাড়ের গঠন ঠিক রাখে। এই কারণে ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন বন্ধ হলে হাড় আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, ভঙ্গুর হয়ে যায় এবং একটু আগাতেই ফ্র্যাকচার হয়ে যায়, ভেঙে যায়, মচকে যায়। তাহলে পঞ্চম কারণ কি? পঞ্চম কারণ হচ্ছে কিছু ডিজিজ। কিছু ডিজিজের কারণেও অস্টিওপোরোসিস হয়। ডিজিজগুলো কি? হাইপারথাইরয়েড, আরো ডিজিজ আছে, হাইপারথাইরয়েড এবং কুশিং সিনড্রোম। আমি ২ টার কথাই বললাম। আরো ডিজিজ আছে। কুশিং সিনড্রোম। তাহলে কিছু ডিজিজ বা রোগের ক্ষেত্রেও অস্টিওপোরোসিস হয়। সেগুলো হচ্ছে হাইপারথাইরয়েড এবং কুশিং সিনড্রোম। আর কি কারণে হয়? আর হচ্ছে কিছু মেডিসিনের কারণে, কিছু ঔষধের কারণে হয়। মেডিসিন। কি কি মেডিসিন? যেমন স্টেরয়েড জাতীয় মেডিসিন, ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন। ডেফলাজাকট এটসেট্রা। তাহলে কিছু মেডিসিনের কারণেও অস্টিওপোরোসিস হয়, যেমন হাইড্রোকর্টিসন, ডেক্সামেথাসোন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, ডেফলাজাকট অর্থাৎ স্টেরয়েড জাতীয় ঔষধ এর কারণে আমাদের অস্টিওপোরোসিস হয়। কি কারণে? এই স্টেরয়েড জাতীয় ওষুধ লম্বা সময় ধরে খাওয়ার কারণে বোন বা হাড়ের ভিতরে ইনফেকশন এবং ইনফ্লামেশন হয়। যার কারণে সেখানে ছোট ছোট ছিদ্র তৈরি হয়। সেখান থেকে বোন বা হাড়ের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায় এবং বোন বা হাড়গুলো দুর্বল হয়ে পড়ে এবং ভঙ্গুর হয়ে পড়ে। অল্প আঘাতেই বোন ফ্র্যাকচার হয়ে যায়, মচকে যেতে পারে, ভেঙে যেতে পারে। তাহলে এই সকল কারণেই মূলত অস্টিওপোরোসিস হতে পারে। তাহলে অস্টিওপোরোসিসের কারণ হচ্ছে এইগুলো। এইগুলো কারণেই, এই সকল কারণেই মূলত অস্টিওপোরোসিস হয়। এবার হচ্ছে অস্টিওপোরোসিসের লক্ষণ। অস্টিওপোরোসিস হলে কি কি লক্ষণ প্রকাশ পায়? অর্থাৎ সিম্পটমস অফ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের সিম্পটমস কি বা লক্ষণ কি? সিম্পটমস অফ অস্টিওপোরোসিস। তাহলে অস্টিওপোরোসিসের লক্ষণ কি? কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে অস্টিওপোরোসিস হয়েছে কিনা? যেহেতু অস্টিওপোরোসিসে বোন বা হাড়ের ভিতরে ছোট ছোট ছিদ্র হয়, ফোড়া হয়। এই ফোড়ার কারণে বোন বা হাড়গুলো কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং বোন বা হাড়গুলো দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। অল্প আঘাতের কারণেই বা অল্প আঘাত লাগলেই সেখানে কি করতে পারে? মচকে যেতে পারে, ভেঙে যেতে পারে। তাহলে এই যে ভঙ্গুর বোন অর্থাৎ একটু আঘাত করলেই ভেঙে যায় বা মচকে যায়, এই ধরনের লক্ষণগুলো দেখলেই আমরা বুঝবো যে এটা হতে পারে অস্টিওপোরোসিস। আর কি হতে পারে? যেহেতু বোন বা হাড়ের ভিতরে ছোট ছিদ্র হয়, সেহেতু অনেক সময় এই বোন বা হাড়ের ভিতরে ব্যথা করতে পারে বা জ্বালা যন্ত্রণা করতে পারে, বার্নিং সেন্সেশন হতে পারে। তাহলে এই সমস্ত লক্ষণ বা এই সমস্ত সিম্পটম দেখলেই আমরা মোটামুটি বুঝবো যে এটি হচ্ছে অস্টিওপোরোসিসের লক্ষণ। তারপর লক্ষণ গেল। এবার হচ্ছে অস্টিওপোরোসিস নির্ণয় করার জন্য কি কি ইনভেস্টিগেশন করা দরকার? এই অস্টিওপোরোসিস নির্ণয় করার জন্য নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা আছে।
ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা কি? এই অস্টিওপোরোসিস কে ডায়াগনোসিস করার জন্য কিছু বিশেষ ধরনের এক্স-রে আছে, যার নাম হচ্ছে ডেক্সা স্ক্যান। তাহলে এই ডিতে হচ্ছে ডুয়াল, ইতে হচ্ছে এনার্জি, এক্স-তে হচ্ছে এক্স-রে এবং এতে হচ্ছে অ্যাবসর্পটিওমেট্রি। অ্যাবসর্পটিওমেট্রি মেট্রি। তাহলে এই যে ডেক্সা, এই ডেক্সা স্ক্যান হচ্ছে একটি বিশেষ ধরনের এক্স-রে। এই ডেক্সার ফুল মিনিং হচ্ছে ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবসর্পটিওমেট্রি। এই ধরনের এক্স-রে মাধ্যমে মূলত এই অস্টিওপোরোসিস নির্ণয় করা হয় এবং এই অস্টিওপোরোসিস নির্ণয় করার জন্য কিছু রক্তের পরীক্ষা করা হয়। আমাদের হাড় বা অস্থি এর মূল উপাদান যেহেতু ক্যালসিয়াম, তাহলে রক্তের মধ্যে এই ক্যালসিয়াম লেভেল দেখা হয়। ক্যালসিয়াম লেভেল অর্থাৎ ক্যালসিয়াম কতটুকু আছে পরিমাণ, এবং ভিটামিন ডি লেভেল দেখা হয় এবং সাথে ফসফরাস, কিছু কিছু ক্ষেত্রে এই ফসফরাসের মাত্রাটাও দেখা হয়। তাহলে এই যে খনিজ পদার্থ, এগুলোর মাত্রা মূলত দেখা হয়, অর্থাৎ ভ্যালু দেখা হয়। নরমাল ভ্যালুর চাইতে কতটুকু কম আছে। যদি নরমাল ভ্যালুর চাইতে বেশি পরিমাণে কম থাকে, তাহলে ধরা হয় যে হলেও হতে পারে যে অস্টিওপোরোসিস। তাহলে রক্তের মধ্যে কি কি দেখা হয়? রক্তের মধ্যে মূলত দেখা হয় সিরাম ক্যালসিয়াম লেভেল, সিরাম ভিটামিন ডি লেভেল, সিরাম ফসফরাস লেভেল, সিরাম সোডিয়াম লেভেল, পটাশিয়াম লেভেল। এই সকল বিষয়গুলো মূলত রক্তের মধ্যে থেকে দেখা হয় এই অস্টিওপোরোসিসকে ডায়াগনোসিস করার জন্য বা এই অস্টিওপোরোসিসকে নির্ণয় করার জন্য মূলত এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। তার মধ্যে সবচাইতে ভালো পরীক্ষা বা সবচাইতে কনফার্মেটরি পরীক্ষা হচ্ছে এই ডেক্সা টেস্ট, অর্থাৎ ডুয়াল এনার্জি এক্স-রে অ্যাবসর্পটিওমেট্রি। এই টেস্ট হচ্ছে সবচাইতে নিশ্চিত করার জন্য একটি টেস্ট, এবং তারপর রক্তের থেকে যে টেস্টগুলো করা হয় সিরাম ক্যালসিয়াম, সিরাম ভিটামিন ডি, সিরাম পটাশিয়াম, সিরাম সোডিয়াম এবং সিরাম ফসফরাস, অর্থাৎ রক্তের মধ্যে ক্যালসিয়াম লেভেল কতটুকু আছে, ভিটামিন ডি লেভেল কতটুকু আছে। যতটুকু থাকার কথা তার চাইতে যদি বেশি কম থাকে, তাহলে মনে করা হয় এর ভবিষ্যতে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এইগুলো হচ্ছে মূলত ইনভেস্টিগেশন বা নির্ণয় পদ্ধতি, কি কি মাধ্যমে এই বোন বা হাড়ের অস্টিওপোরোসিস নির্ণয় করা যায়। হাড়ের অস্টিওপোরোসিস নির্ণয় করার জন্য মূলত এই যে খনিজ যেগুলো বোন বা হাড়ের ভিতরে থাকে, এইগুলোকে মেজারমেন্ট করা হয়, অর্থাৎ এগুলোর মান নির্ণয় করা হয়, এগুলোকে দেখা হয় যে নরমাল ভ্যালুর চাইতে কি পরিমাণ কম আছে। তাহলে এই গেল আমাদের ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার বিষয়, কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবার হচ্ছে অস্টিওপোরোসিসের চিকিৎসা কি, বা অস্টিওপোরোসিস হলে, হাড়ের ভিতর ছিদ্র হলে আমরা এটাকে কিভাবে প্রতিকার করতে পারি, কিভাবে প্রতিরোধ করতে পারি এবং এটাকে কিভাবে আমরা চিকিৎসা দিতে পারি। এই অস্টিওপোরোসিস বা হাড়ের ভিতরে ছিদ্র, এটার মূল চিকিৎসা হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে। প্রয়োজনে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মিক্সড কম্বিনেশন যেই সমস্ত ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায়, সেই ধরনের ট্যাবলেট অথবা ক্যাপসুল খেতে হবে। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট অফ
অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসের মূল ট্রিটমেন্ট হচ্ছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3। এটা হচ্ছে মূল ট্রিটমেন্ট। বাজারে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানির এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি মিক্সড কম্বিনেশনে ট্যাবলেট অথবা ক্যাপসুল পাওয়া যায়। এই ধরনের ট্যাবলেট অথবা ক্যাপসুল খেতে হবে। যাদের বয়স ৫০ থেকে ৭০, এই ৫০ থেকে ৭০ এর বয়সের রোগীদের প্রত্যেকদিন ১২০০ মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। প্রত্যেক দিন ক্যালসিয়াম দিতে হবে ১২০০ মিলিগ্রাম করে। ১২০০ মিলিগ্রাম পার ডে ক্যালসিয়াম খেতে হবে। এবং পাশাপাশি ক্যালসিয়াম, ভিটামিন ডির পাশাপাশি ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। যে সমস্ত খাবার খেলে ক্যালসিয়ামের চাহিদা কমে। অর্থাৎ যে সমস্ত খাবার খেলে তার ভিতরে ক্যালসিয়াম থাকে এবং আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, সেই সমস্ত খাবার খেতে হবে। ক্যালসিয়াম কোথায় থাকে? আমরা জানি যে ক্যালসিয়াম দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে। সবুজ শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং আমরা যে রোদ, সানলাইট, সূর্যের আলো, এই সূর্যের আলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আমাদের প্রচুর পরিমাণে এই সূর্যের আলোর সংস্পর্শে আসতে হবে এবং প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে। গ্রিন ভেজিটেবল বেশি পরিমাণে খেতে হবে। তাহলে ক্যালসিয়াম, ভিটামিন D3 মিক্সড কম্বিনেশন ট্যাবলেট খেতে হবে। কম্বিনেশন ট্যাবলেট অথবা ক্যাপসুল খেতে হবে। ট্যাবলেট অথবা ক্যাপসুল খেতে হবে। পাশাপাশি কি খেতে হবে? আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। যেই সমস্ত খাবারের মধ্যে ক্যালসিয়াম থাকে, যেমন দুধ, ডিম, সবুজ শাকসবজি, এই ধরনের খাবার বেশি বেশি খেতে হবে। পাশাপাশি আমাদের সূর্যালোকের সম্মুখীন হতে হবে, অর্থাৎ সূর্যের সম্মুখীন হতে হবে। কারণ সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে? ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি থাকে ডাইরেক্ট সানলাইটের মধ্যে। সানলাইট বা সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি থাকে। আমাদের সূর্যের আলোতে যেতে হবে এবং পাশাপাশি আমাদের কায়িক পরিশ্রম করতে হবে। এই যে আমাদের দেহে ২০৬টি বন বা হাড় আছে এবং ৩৩০টির মতো জয়েন্ট বা অস্থিসন্ধি আছে। এই যে বোন, হাড় এবং জয়েন্ট, অস্থিসন্ধি, এগুলোকে আমাদের খাটাতে হবে। এগুলো দিয়ে পরিশ্রম করতে হবে। বসে থাকলে কাজ হবে না। এই বোন বা হাড়কে দিয়ে কায়িক পরিশ্রম করতে হবে। ওজনের কাজ করতে হবে। শারীরিক পরিশ্রম করতে হবে প্রত্যেক দিন। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ। আমাদের প্রচুর পরিমাণে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তাহলেই আমাদের এই অস্টিওপোরোসিস থেকে আমরা মোটামুটি রেহাই পাবো বা একে প্রতিরোধ করতে পারবো। তাহলে অস্টিওপোরোসিসের মূল ট্রিটমেন্ট হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 এবং সাথে ফসফরাস। এই ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের বেশি বেশি খেতে হবে এবং পাশাপাশি আমাদের সূর্য আলোকের সামনে আসতে হবে, সম্মুখীন হতে হবে এবং আমাদের পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এবং সমস্যা যদি পর্যাপ্ত পরিমাণে বেশি থাকে তাহলে প্রয়োজনে একজন অর্থোপেডিক্স দেখাতে হবে। অর্থোপেডিক্স। প্রয়োজনে একজন অর্থোপেডিক্স দেখাতে হবে। অর্থাৎ হাড় বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখবে, দেখে প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করে তারপর প্রয়োজনীয় ওষুধ দেবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি যাই দিক সেই মোতাবেক ওষুধ খেতে হবে। তাহলে এই অস্টিওপোরোসিস বা ক্যালসিয়াম ঘাটতির ট্রিটমেন্ট হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন D3। ক্যালসিয়াম এবং ভিটামিন D3 সমৃদ্ধ যে সমস্ত ট্যাবলেট বা ক্যাপসুল, এইগুলো প্রতিদিন খেতে হবে এবং প্রতিদিন ১২০০ মিলিগ্রাম করে খেতে হবে এবং পাশাপাশি ক্যালসিয়াম
সমৃদ্ধ খাবার খেতে হবে। পাশাপাশি সূর্যালোকের সংস্পর্শে আসতে হবে যাতে আমরা সেখান থেকে ভিটামিন ডি পাই। ভিটামিন ডি আমাদের দেহে মূলত ক্যালসিয়ামকে শোষণ করে। তাহলে ভিটামিন ডি খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে এবং সূর্যালোকের সামনে আসতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। দুধ খেতে হবে, ডিম খেতে হবে এবং সবুজ শাকসবজি বেশি খেতে হবে। তাহলে এই হচ্ছে মূলত অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা যে অস্টিওপোরোসিস কি, অস্টিওপোরোসিস কত প্রকার, অস্টিওপোরোসিসের কারণ কি, অস্টিওপোরোসিস হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, অস্টিওপোরোসিস নির্ণয় করার জন্য মূলত কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং অস্টিওপোরোসিস কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিকার করা যায় এবং কিভাবে এর ট্রিটমেন্ট বা চিকিৎসা করা যায়। তাহলে এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।